আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নাসরিন, লেকচারার ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, সিদ্ধেশ্বরী কলেজ। প্রিয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোল এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে বিগত কয়েকটি ক্লাসে আলোচনা করেছি। সো আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোলের পরবর্তী যে আলোচনা আছে, আমাদের যে বিষয়টি আছে আজকের, সেই বিষয়টিতে নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, দ্য অ্যানালাইসিস অফ প্রফিটেবিলিটি। এটি হচ্ছে তোমাদের চ্যাপ্টার 6, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোল, চ্যাপ্টার 6 এর বি অধ্যায়। গত ক্লাসে আমরা এ অধ্যায় নিয়ে আলোচনা করেছি, 6 এর এ, 6 এর ক। আজকে আমরা 6 এর খ নিয়ে, মানে 6B নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আমাদের আজকের যে আলোচনার বিষয় আমরা বলেছি, দ্য অ্যানালাইসিস অফ প্রফিটেবিলিটি। এটি হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোল সাবজেক্টের 6 নাম্বার অধ্যায়। 6 এর বি অধ্যায় আমরা আজকে পড়ব। সো এখানে আমাদের প্রথম যে টপিকসটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস কি। আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে আমরা প্রফিটেবিলিটি অ্যানালাইসিস নিয়ে মেইনলি আলোচনা করব। সো এখানে এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট এখানে আমরা আমাদের আছে এখানে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর। সো আমরা প্রথম কনসেপ্ট যেটি পেয়েছি সেটি হচ্ছে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস। সো প্রফিটেবিলিটি অ্যানালাইসিস কি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। সাধারণ শেয়ার আয়ের হার। সাধারণ শেয়ার আয়ের হারকে আমরা এখানে আমাদের এই চ্যাপ্টার বা আমাদের ফাইন্যান্সে আমরা ROCE এই টার্মটি প্রায় সময়ই পাবো। ROCE এটাকে বলছে রিটার্ন অন কমন ইকুইটি। সাধারণ শেয়ারে যে পরিমাণ আয় আমরা পাচ্ছি, যেই হারে আয় পাওয়া হয়, তাকে আমরা ROCE রিটার্ন অন কমন ইকুইটি বলছি। সো এই রিটার্ন অন কমন ইকুইটির যে বিভিন্ন উপাদান বা চলক রয়েছে, এই রিটার্ন অন কমন ইকুইটিটার মধ্যে বেশ কিছু ডিটারমিনেন্টস বা উপাদান রয়েছে। এই উপাদানগুলো যখন হ্রাস বৃদ্ধি হবে, যখন কমবে, কোনোটা কমবে, কোনো উপাদানের যখন বৃদ্ধি পাবে, তখন এই হ্রাস বৃদ্ধির ফলে কি হয়, যে এই রিটার্ন অন কমন ইকুইটির উপরে যে প্রভাব পড়ে, তাকে আমরা প্রফিটেবিলিটি অ্যানালাইসিস বলছি। ঠিক আছে? সো আমাদের মেইন ইয়ে হচ্ছে রিটার্ন অন কমন ইকুইটি, মানে সাধারণ শেয়ারের আয়ের হার। এটা যেই চলক বা যেই উপাদানগুলো দিয়ে এই আয়ের হারটা নির্ধারণ করা হয়, সেই উপাদানের হ্রাস বৃদ্ধির ফলে যখন আমাদের এই ROCE বা রিটার্ন অন কমন ইকুইটির যখন প্রভাব পড়বে, কখনো সেটা বাড়বে, কখনো কমবে, সেই উপাদানের প্রভাবটাকে আমরা কি বলছি? প্রফিটেবিলিটি অ্যানালাইসিস বলছি। এখানে আমরা একটা ইংলিশ সংজ্ঞা দেখতে পাচ্ছি, যে স্টিফেন এইচ পেনম্যানের মতে, আমরা তো পেনম্যানের বই অনেকেই ফলো করি নিশ্চয়ই। সো পেনম্যানের মতে আমরা দেখতে পাচ্ছি যে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস ইজ দ্য অ্যানালাইসিস অফ দ্য ডিটারমিনেন্টস অফ রিটার্ন অন কমন ইকুইটি। সো আমরা একটু আগে যেটা বললাম, জাস্ট সেই কথাটা এখানে এসেছে, যে অ্যানালাইসিস করা, কি অ্যানালাইসিস করে? ডিটারমিনেন্টস। আমার যে রিটার্ন অন কমন ইকুইটি মানে ROCE আছে, এই ROCE যেই উপাদানগুলো দিয়ে ডিটারমাইন করা হয়, সেটাকে আমরা বলছি ডিটারমিনেন্টস, নির্ধারক সমূহ। সো যেই উপাদানগুলো দিয়ে আমরা এই ROCE ডিটারমাইন করছি, সেই ডিটারমিনেন্টস গুলোকে যখন আমরা অ্যানালাইজ করছি, যেটা বৃদ্ধি পেলে কি প্রভাব পড়ছে, এটা হ্রাস পেলে কি প্রভাব পড়ছে, সেই হ্রাস বৃদ্ধির প্রভাবটা আমরা যখন অ্যানালাইসিস করছি, সেটাই হচ্ছে আমার প্রফিটেবিলিটি অ্যানালাইসিস। সো এখান থেকে এই টার্ম তিনটা এখানে আমাদের যে পয়েন্ট আছে, এই পয়েন্টে তোমাদের বইয়ের আলোকে করা, বইতে ঠিক এইভাবেই আছে, তোমরা এভাবেই পাবে, যে দ্য অ্যানালাইসিস অফ প্রফিটেবিলিটি। এই টপিকসটা তোমাদের বইয়ে ঠিক এইভাবে করে উল্লেখ করা আছে। আমি সেখান থেকে এটা এখানে উল্লেখ করেছি। বইয়ে তোমরা দেখবে এটা ইংলিশেই দেয়া আছে। সো আমি ইংলিশে এখানে উল্লেখ করেছি যে অ্যানালাইসিস অফ প্রফিটেবিলিটি। সো রিটার্ন অন কমন ইকুইটি যেটা আমরা বললাম, ROCE একটু আগে যেটা দেখলাম, is breakdown into
its drivers over 3 levels of analysis. এই পুরো অ্যানালাইসিসটাকে ROCE এটাকে তিনটা লেভেলে কি করা হয়, তিনটা ব্রেকডাউন করা হয়, তিনটা লেভেলে অ্যানালাইসিসটাকে ভাঙা হয়। সো এটা আমরা ডুপন্ট অ্যানালাইসিস আছে নামে একটা অ্যানালাইসিস আছে, সেখানে এক্স্যাক্টলি আমরা এই আলোচনাটা ডুপন্ট অ্যানালাইসিসও পাবো। ঠিক আছে, ডুপন্ট অ্যানালাইসিস DUPONT। সো আমরা ডুপন্ট অ্যানালাইসিস যদি পড়ে থাকি, ডুপন্ট অ্যানালাইসিসেও আমাদের ROCE রিটার্ন অন কমন ইকুইটিটাকে তিনটা লেভেলে ব্রেকডাউন করা হয় বা ভাঙা হয়। অ্যানালাইসিসের যে উপাদানগুলো আছে, ROCE এর উপাদানগুলোকে তিনটে স্তরে ভাঙা হয়, তোমরা বইয়ে যদি দেখে থাকো। সো এই তিনটা লেভেলকে এখানে এই তিনটা লেভেলের কথা বলা হয়েছে। রিটার্ন অন কমন ইকুইটি is broken down, মানে এটাকে ভাঙা হয় into its drivers, এটার যে উপাদানগুলো আছে, নির্ধারক চলকগুলো আছে, drivers মানে চলক, over 3 levels of analysis, তিনটা লেভেলে। প্রথম লেভেলে কি করা হচ্ছে, first level identifies the effect of financing and operating liability levers। প্রথম যে লেভেলে যখন ROCE-টাকে প্রথমে ভাঙা হচ্ছে, সেখানে কি করা হচ্ছে, সেখানে ফাইন্যান্সিং এন্ড অপারেটিং লিভারেজের এফেক্টটাকে দেখানো হয়েছে প্রথম লেভেলে। সেকেন্ড লেভেলে দেখানো হয়েছে দ্য এফেক্ট অফ প্রফিট মার্জিন এন্ড অ্যাসেট টার্নওভার অন অপারেটিং প্রফিটেবিলিটি। তো সেকেন্ড লেভেলে প্রফিট মার্জিন এবং অ্যাসেট টার্নওভার এর এফেক্টটাকে দেখানো হয়েছে, এবং থার্ড লেভেলে দেখানো হয়েছে ড্রাইভারস অফ প্রফিট মার্জিন অ্যাসেট টার্নওভার। তো আমরা থার্ড লেভেল পর্যন্ত পরে যাব, আমরা আজকে আসলে ফার্স্ট লেভেলটা আলোচনা করব। সো আমি এই দুটি আপাতত এখন পেন্ডিং রাখছি। আমরা যেহেতু আজকে ফার্স্ট লেভেল ROCE, এটাকে এটার যে চলকগুলো আছে, এই ডিটারমিনেন্টস গুলোর প্রভাবটাকে আমরা বলছি প্রফিটেবিলিটি অ্যানালাইসিস, এবং এই প্রফিটেবিলিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যখন ROCE টাকে তিনটা লেভেলে ভাগ করছি, সেগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ব্রেকডাউন। সো ফার্স্ট লেভেল ব্রেকডাউন আমরা আজকে আলোচনা করছি। তাহলে ফার্স্ট লেভেল ব্রেকডাউন অফ ROCE, এটা আমরা যখন তিনটা লেভেল ব্রেকডাউন, এটাকে ডুপন্ট অ্যানালাইসিস, সেখানেও তোমরা এভাবে করে পাবে। ফার্স্ট লেভেল ব্রেকডাউনে কি করা হয়েছে, আচ্ছা আমরা একটু যাই, এখানে যাই আমরা। সো ROCE, এখানে আমরা দেখতে পাচ্ছি ROCE কি, সো ROCE-টাকে আমরা কিভাবে পাবো, রিটার্ন অন কমন ইকুইটি, আমি সাধারণ শেয়ারের রিটার্ন, আয়ের হারটাকে কিভাবে পাবো, সেটাকে আমরা পাওয়ার একটা সূত্র হচ্ছে RNOA, মানে হচ্ছে রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট। রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট। তোমরা যদি আমার আগের অধ্যায়গুলো আমরা যখন করেছি, সেখানে কিন্তু আমার নেট অপারেটিং অ্যাসেট গুলো খুব ক্লিয়ার ভাবে কিভাবে পাওয়া যায় সেটা আমরা কিন্তু খুব ক্লিয়ারলি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। সো এখানে আমি সেখানে পেছনে আর যাব না। নেট অপারেটিং অ্যাসেট আমরা কি জানি, সো এই নেট অপারেটিং অ্যাসেটের যে রিটার্নটি আছে, সেই রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেটের সাথে আমরা যোগ করেছি এখানে কি, ফাইন্যান্সিয়াল লিভারেজ, FLEV। FLEV দিয়ে বোঝানো হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ ইনটু স্প্রেড। সো রিটার্ন অন কমন ইকুইটির এখানে সূত্রটা দেয়া হয়েছে, এগুলো হচ্ছে ডিটারমিনেন্টস। একটু আগে আমরা যেটা বললাম যে রিটার্ন অন কমন ইকুইটির ডিটারমিনেন্টস গুলো হ্রাস বৃদ্ধির প্রভাবটাকে আমরা প্রফিটেবিলিটি অ্যানালাইসিস বলছি। তাহলে ডিটারমিনেন্টস কোনগুলো, এই প্রতিটি এক একটি ডিটারমিনেন্টস। RNOA, এটি হ্রাস বৃদ্ধির প্রভাবটা ROCE তে কি হয়, সো রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট, এটি একটি ROCE, এটির একটি ডিটারমিনেন্টস হচ্ছে RNOA, রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রতিটি এক একটি ডিটারমিনেন্টস, নির্ধারক বা চলক। ঠিক আছে, তার মানে সূত্রে যেই বিষয়গুলোকে আমরা ব্যবহার করে রিটার্ন অন কমন ইকুইটি পেয়েছি, প্রতিটি বিষয়ই কিন্তু এক একটি ডিটারমিনেন্টস বা চলক। সো রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেটের সাথে আমরা যোগ করেছি ফাইন্যান্সিয়াল লিভারেজ গুণ স্প্রেড। সো আমরা এখানে ফাইন্যান্সিয়াল লিভারেজ, স্প্রেড, প্রতিটি জিনিসেরই সূত্র এখানে নিচে উল্লেখ করা হয়েছে। সো এটি হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল ব্রেকডাউন, মানে হচ্ছে রিটার্ন অন কমন ইকুইটিটাকে প্রথম লেভেলে এভাবে করে ব্রেকডাউন করা হয়েছে, মানে প্রত্যেকটি সূত্রকে ভেঙে দেখানো হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট লেভেল ব্রেকডাউন। তাহলে ফার্স্ট লেভেল ব্রেকডাউনে আমরা বেসিক্যালি তিনটি ডিটারমিনেন্টস এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে RNOA, রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট,
FLEV, যেটি এখানে আমরা দেখতে পাচ্ছি। FLEV হচ্ছে FF ফাইন্যান্সিয়াল, LEV হচ্ছে লিভারেজ। আর 3 নাম্বার ডিটারমিনেন্টস দেখতে পাচ্ছি স্প্রেড। তো বেসিক্যালি এখানে 3টি ডিটারমিনেন্টস আছে ফার্স্ট লেভেলে। সো RNOA এটা আমরা কিভাবে পাই সেটাকে ব্রেকডাউন করা হয়েছে এখানে। এটাকে আবার ভেঙে এখানে সূত্রটা লেখা হয়েছে। সো রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট, একটু খেয়াল করি। সো অপারেটিং ইনকাম আছে। এই অপারেটিং ইনকাম আমি আমার পরিচালনা কার্যক্রম, অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে আমার যে আয়টা হয় তাকে আমরা জানি অপারেটিং ইনকাম বলি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি OI মানে হচ্ছে অপারেটিং ইনকাম। প্রতিষ্ঠানের পরিচালনা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের যে আয় হয়, ইনকাম হয়, সেটাকে আমরা অপারেটিং ইনকাম বলছি। সেটাকে যদি আমরা নেট অপারেটিং অ্যাসেট, NOA, এগুলো আমরা আগে আমাদের আগের কয়েকটি ক্লাসে কিন্তু আমরা এর আগে যে আমাদের 4 নাম্বার বা 5 নাম্বার অধ্যায় ছিল সেখানে ডিটেলস আলোচনা করেছি। কেউ যদি সেগুলো তোমরা প্রথম দিকের অধ্যায়, যেহেতু আমরা এখন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর 6 নাম্বার অধ্যায়ে আছি, আগের অধ্যায়গুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে, একটু না পড়ি, তাহলে কিন্তু আমরা এখনকার অধ্যায়গুলো বুঝবো না। খুব স্বাভাবিক যে প্রথম অধ্যায়গুলোতে এগুলোর আরেকটু ডিটেলস আলোচনা আছে। তো ক্লাস আসলে হচ্ছে 6 নাম্বার 7 নাম্বার অধ্যায় ক্লাস বুঝার জন্য বা কেউ যদি ফলো করতে চায় তাকে অবশ্যই আগের অধ্যায়গুলো অবশ্যই পড়তে হবে। যেহেতু এটা একটা সিকোয়েন্স, তাই না, যে একটা অধ্যায়ে যতটুকু আলোচনা হয়েছে পরের অধ্যায়ে আরেকটু ডিটেলস আলোচনা হয়েছে, আরেকটু ক্রিটিক্যালি আলোচনা হয়েছে। সো আমাদেরকে অবশ্যই পরের অধ্যায়টি বুঝতে হলে প্রথম অধ্যায়গুলোর আলোচনা ফলো করতে হবে অথবা নিজে পড়তে হবে। তো এই প্রতিটি জিনিসই আমরা আগে আলোচনা করে এসেছি বিভিন্ন জায়গায়, যেগুলো আমরা কিভাবে পাই সেটা আমাদের আলোচনা করা আছে। সো আমরা বলছি রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট, এটাকে আমরা কিভাবে পাবো? আমি যদি আমার অপারেটিং ইনকামকে অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করি তাহলে আমরা RNOA পাবো। ঠিক আছে? সো এই RONO, এটার RNOA, রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট, এটার আরেকটি সূত্র হচ্ছে এটি, রিটার্ন অন অপারেটিং অ্যাসেট প্লাস অপারেটিং লিভারেজ ইনটু অপারেটিং লিভারেজ স্প্রেড। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটি সূত্র। সো রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেটের দুইটি সূত্র। আমাদের যেহেতু এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আছে, আমাদেরকে কিন্তু সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। সূত্রগুলো মুখস্থ করতে হবে, যেহেতু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের অঙ্কগুলোর করতে হবে, সেজন্য সূত্র মুখস্থ করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল লিভারেজ, আমার এখানে ফাইন্যান্সিয়াল লিভারেজের সূত্রটা এখানে কি এসেছে, NFO ডিভাইডেড বাই CSE, মানে NFO হচ্ছে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস ডিভাইডেড বাই CSE, কমন স্টক ইকুইটি। আর এখানে আমরা যে স্প্রেড দেখতে পাচ্ছি, এই স্প্রেডটাকে এখানে ইয়ে করা হচ্ছে, স্প্রেড হচ্ছে রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট, যেটা এটা। এখান থেকে আমি যদি আমার NBC মাইনাস করি তাহলে আমি স্প্রেড পাবো। আমার রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট থেকে যদি আমি NBC মাইনাস করি তাহলে আমি স্প্রেড পাবো। সো NBC কি? NBC হচ্ছে নেট বোরোইং কস্ট। নেট বোরোইং কস্ট, নেট বোরোইং কস্ট আমি কিভাবে পাবো? সেটা হচ্ছে আমার নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস থেকে আমি যদি নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনসটাকে ডিভাইড করি, সরি, আমি আমার NFE নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স কে আমি যদি নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস দিয়ে ভাগ করি তাহলে আমি NBC পাবো। ফাইন্যান্সিয়াল এক্সপেন্স কোনগুলো? ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হচ্ছে আমি যদি কোথাও থেকে ঋণ নিয়ে থাকি, আমি একটা কোম্পানি বা প্রতিষ্ঠান, আমার যে ঋণ আছে সেই ঋণের উপরে যদি আমি সুদ দিয়ে থাকি, সো ঋণ হচ্ছে আমার একটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ঋণটা আমি কেন নিয়েছি? আমি আমার মূলধন সংগ্রহ, মূলধনের প্রয়োজনটা মেটানোর জন্য ঋণ নিয়েছি। সো আমরা যখনই আমাদের অর্থ সংস্থান সংক্রান্ত কোনো কাজ করি, আমরা জানি সেটি হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো ঋণ সংগ্রহ করেছি, এটা একটি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর কারণে আমার কিছু ব্যয় বহন করতে হয়, যেমন আমাকে সুদ দিতে হবে। এটি হচ্ছে এক্সপেন্সেস, ফাইন্যান্সিং এক্সপেন্সেস, নেট ফাইন্যান্সিং এক্সপেন্সেস। নেটটা কিভাবে হয় সেটাও আমরা আলোচনা করেছি। ফাইন্যান্সিং এক্সপেন্স থেকে আমরা যদি ফাইন্যান্সিং ইনকাম বাদ দেই, যে আমি সুদ দিচ্ছি এবং সুদ দিচ্ছি, তো আমি যে পরিমাণ সুদ দিচ্ছি সেখান থেকে, এটা হচ্ছে আমার খরচ, এক্সপেন্স। এখান থেকে যদি আমি যদি কোথাও ঋণ দিয়ে থাকি, সেখান থেকে আমি যে পরিমাণ ইনকাম করছি, সুদ আয় করছি, সেটা আমার এই আয়টা যদি আমি বাদ দেই তাহলে আমার যে পরিমাণ এক্সপেন্স থাকবে, মানে সুদ যে পরিমাণ দিচ্ছি সেটা থেকে আমি যে পরিমাণ নিচ্ছি সেটা যদি বাদ দিই তাহলে আমি NFE পাবো, মানে হচ্ছে নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটা পাবো।
ঠিক আছে? আর এনএফও হচ্ছে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, তার মানে হচ্ছে আমার কি পরিমাণ ঋণ আছে সেটাই হচ্ছে আমার অব্লিগেশনস বা দায়, আর্থিক দায়। ঠিক আছে? সো আমরা যখন এটাকে এটা দিয়ে ভাগ দিচ্ছি, আমি এনবিসি নেট বোরোইং কস্ট পাচ্ছি। আর আর এই বোরোইং কস্টকে আমি যদি রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট থেকে বাদ দিই তাহলে আমরা এনবিসি পাচ্ছি। আসলে সূত্রের ব্যাপারটা হচ্ছে, সূত্র তোমাদেরকে মুখস্থ করতেই হবে। আমাদের যেহেতু এটা একটি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, এখানে আমাদের প্রতিটি কনসেপ্টও ক্লিয়ার থাকতে হবে, প্লাস আমাদের ম্যাথে যেতে হবে। সো ম্যাথ প্র্যাকটিস করতে হলে তোমাকে সূত্র মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল ব্রেকডাউন, ROCE। এটাকে আমরা প্রথম স্টেজে যখন এভাবে ভেঙে দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল ব্রেকডাউন। তো আমরা যাচ্ছি ফার্স্ট লেভেল ব্রেকডাউনটা আমরা এবার যা দেখলাম সেটা আমরা এখানে এভাবে লেখার চেষ্টা করেছি যে পরিচালনা আর আর্থিক কার্যক্রম সাধারণ শেয়ার আয়ের উপর প্রভাব বিস্তার করে থাকে। তার মানে কি? সাধারণ শেয়ার আয় মানে কি? ইপিএস, আর্নিং পার শেয়ার, যেটি আমার প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, তাই না? একটা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে প্রতিষ্ঠানের কি? শেয়ারের মূল্য বৃদ্ধি করা। তো শেয়ারের মূল্য বৃদ্ধি করা মানে হচ্ছে ইপিএস বৃদ্ধি করা। ঠিক আছে? শেয়ারের আয়ের হার বৃদ্ধি করা, আর্নিং পার শেয়ার বৃদ্ধি করা। সো আমরা বলছি যে এই বৃদ্ধিটা কিভাবে হবে? সেখানে বলছে যে দুই ধরনের কার্যক্রম, অ্যাক্টিভিটিস এর কথা বলা হয়েছে। সো আমরা মানে অসংখ্যবার আমরা হয়তোবা ক্লাস 9 এ যারা আমরা ফাইন্যান্স পড়ি, ইন্টারে পড়ি, আমরা কিন্তু জানি যে আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে প্রতিষ্ঠানে, সেই অ্যাক্টিভিটিস গুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, আরেকটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আরেকটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালনা কার্যক্রম। কোনটি? পরিচালনা কার্যক্রম হচ্ছে একটি প্রতিষ্ঠান প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার জন্য দৈনন্দিন যে কাজগুলো করা হয় সেটি হচ্ছে আমার পরিচালনা কার্যক্রম। ঠিক আছে? যেমন আমি একটা প্রতিষ্ঠানটাকে রানিং রাখার জন্য আমাকে দৈনন্দিন যে কাজ করতে হয় সেটা হচ্ছে আমার পরিচালনা কার্যক্রম। যেমন আমি আমার শ্রমিকের মজুরি দিব বা বেতন দিব বা বিদ্যুৎ বিল দিব বা একটা কারখানা ভাড়া নিয়েছি সে ভাড়া দিব। একটা প্রতিষ্ঠানটাকে চালিয়ে নেয়ার জন্য যে খরচগুলো করতে হয় সেটা হচ্ছে আমার পরিচালনা খরচ, আর এই কাজগুলো হচ্ছে পরিচালনা কার্যক্রম। আর আর্থিক কার্যক্রম কোনটা? সেটা হচ্ছে অর্থায়ন সংক্রান্ত যে কাজ আছে। তার মানে আমি যদি কোথাও থেকে আমার প্রতিষ্ঠানের মূলধন প্রয়োজন, আমি যেখান থেকে মূলধন সংগ্রহ করব, আমি যদি শেয়ার ইস্যু করি, আমি যদি কারো কাছ থেকে ঋণ নেই, এই প্রতিটি কার্যক্রমই হচ্ছে আমার আর্থিক কার্যক্রম। ঠিক আছে? সো আর্থিক কার্যক্রম আর পরিচালনা কার্যক্রম কি করছে? আমার ইপিএস এর উপর প্রভাব বিস্তার করছে, এটাকে এফেক্ট করছে। ইপিএস আমার এই ধরনের কার্যক্রমগুলোর মাধ্যমে ডিসাইড হবে যে আমার ইপিএস টা কি বাড়ছে নাকি কমছে। এখানে পরিচালনা কার্যক্রমের দ্বারা অপারেটিং ইনকাম অর্জিত হয়। স্বাভাবিক, এই কথাটি আমরা বলেছি। আমাদের যে অপারেটিং অ্যাক্টিভিটিস গুলো আছে, প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলোর কোনোটা দিয়ে আমার অর্থ চলে যাচ্ছে, ক্যাশ আউটফ্লো হচ্ছে, আর কোনোটা দিয়ে ক্যাশ ইনফ্লো হচ্ছে, মানে অর্থ আসছে। সো যে পরিমাণ চলে যাচ্ছে আর যে পরিমাণ আসছে, আমি যদি আমার এই অপারেটিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যে আয় হচ্ছে আর অপারেটিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যে ব্যয় হচ্ছে, সো আমার আয়টা যদি বেশি হয়, আমার সেখান থেকে আমি অপারেটিং ইনকাম পাবো। পরিচালনা কার্যক্রমের মাধ্যমে আমরা অপারেটিং ইনকাম পাবো। তার মানে আমি যদি প্রতিদিন অপারেটিং অ্যাক্টিভিটিস কোনটি? আমি পণ্য বিক্রয় করছি, সেটি একটি অপারেটিং অ্যাক্টিভিটিস। আবার সেই পণ্যর কাঁচামাল কিনেছি, সেটা একটি অপারেটিং অ্যাক্টিভিটিস। তো বিক্রয় করে আমার অর্থ এসেছে, আর কাঁচামাল কিনেছি সেখান থেকে আমার অর্থ চলে গেছে। সো এই দুটার যে পার্থক্য, যে অবশিষ্টটুকু থাকবে, সেটাই হচ্ছে আমার অপারেটিং ইনকাম। আর্থিক কার্যক্রম দ্বারা ফাইন্যান্সিয়াল ইনকাম বা এক্সপেন্স হয়। সো আর্থিক কার্যক্রম কোনটা? আর্থিক কার্যক্রম একটু আগে আমরা বললাম, যেমন আমি যদি ঋণ নেই সেটা আমার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। আমি ঋণ নিয়েছি, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। আমি ঋণ দিয়েছি, সেটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। সো ঋণ নিলে কি হবে? আমার অর্থ আসবে, ঋণ দিলে আমার অর্থ চলে যাবে। সো এগুলোর ব্যালেন্স করে আমার ইনকামও হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনকামও হতে পারে। আর যদি ব্যয়ের পরিমাণটা বেশি হয় তাহলে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হবে। সো আমাদের এই প্রতিটি কার্যক্রমের মাধ্যমে আমাদের ইনকাম হচ্ছে অথবা এক্সপেন্স হচ্ছে, আমরা বুঝতেই পারছি। সো এই ইনকাম, এক্সপেন্স, এই বিষয়গুলো আমাদের কি করছে? ইপিএস, আর্নিং পার শেয়ার যেটি বলছি, শেয়ারের আয়ের উপর প্রভাব ফেলছে। ROCE,
এর প্রথম স্তরে এই দুই কার্যক্রমের মুনাফা অর্জনের ক্ষমতাকে পৃথকভাবে ভেঙে দেখানো হয়। এই দুইটি কার্যক্রমের মুনাফা অর্জনের ক্ষমতাকে পৃথকভাবে ভেঙে দেখানো হয়। এছাড়া লিভারেজের প্রভাব দেখানো হয় যার ফলে আরওসি বাড়তে বা কমতে পারে। এটা আমরা দেখেছি লিভারেজের প্রভাব। তো আমরা এখানে কিন্তু পেয়েছি ফাইন্যান্সিয়াল লিভারেজ। ঠিক আছে, আমাদের যে একটা ডিটারমিনেন্টস পেয়েছি আরওসি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ। তো আমরা এখানে যাচ্ছি ফাইন্যান্সিয়াল লিভারেজ কি। ফাইন্যান্সিয়াল লিভারেজ এখানে আমি এলজি গেটম্যানের একটা সংজ্ঞা দিয়ে শুরু করেছি যে ফাইন্যান্সিয়াল লিভারেজ ইজ দ্য ফার্মস অ্যাবিলিটি টু ইউজ ফিক্সড ফাইন্যান্সিয়াল চার্জেস to magnify the effect of changes in EBIT on the firm's EPS। ঠিক আছে, সো এখানে বলছে দ্য ফার্মস অ্যাবিলিটি টু ইউজ, একটা প্রতিষ্ঠানের অ্যাবিলিটি মানে সক্ষমতা, ব্যবহার করার সক্ষমতা, কি ব্যবহার করার, ফিক্সড ফাইন্যান্সিয়াল চার্জেস, নির্দিষ্ট ব্যয়যুক্ত যে তহবিল আছে সেই তহবিল ব্যবহার করার মাধ্যমে আমরা যখন আমাদের ইবিআইটির পরিবর্তনের কারণে ইপিএস এ যে প্রভাব পড়ে, ওকে, ব্যাপারটাকে আমরা এইভাবে আমরা যদি একটু বোর্ডে দেখাতে পারতাম ভালো হতো। এখানে যেহেতু আমি বোর্ডটা ইউজ করতে পারছি না, আমাদের একটা চার্ট করতে হবে এটা বুঝতে হলে। লিভারেজ যখনই, আমাদের তো লিভারেজ আলাদা চ্যাপ্টার ছিল, অনেকেই হয়তো বা করেছি। লিভারেজের ক্ষেত্রে আমি যদি বলি, যেমন আমার প্রতিষ্ঠান যখন সেলস করছে, আমার একটা কোম্পানি সেলস যখন সে পণ্য বিক্রি করছে তখন তার আয় হচ্ছে। এই আয়ের থেকে সে যখন সবকিছু বাদ দেওয়ার পরে, ব্যয় বাদ দেওয়ার পরে তার কিন্তু কি হচ্ছে একটা সে যখন আয়টা করছে আয় থেকে ইবিআইটি, এই আয়টাকে আমরা বলছি ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। ঠিক আছে, সবকিছু বাদ দেওয়ার পরে যেটা থাকছে সেটা হচ্ছে ইবিআইটি। সেলস থেকে আমরা যখন সব খরচ টরচ বাদ দিচ্ছি সেগুলো, তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা যদি একটু লিখে রাখো যে ইবিআইটি, তো ইবিআইটি থেকে আমরা যখন কি বাদ দিচ্ছি, ইন্টারেস্ট বাদ দিচ্ছি। ইবিআইটি থেকে আমরা কি বাদ দিচ্ছি, আয়, এই আয় বাদ দিচ্ছি। ইন্টারেস্ট, আমরা যে পরিমাণ ঋণ নিয়েছিলাম তার উপর যে সুদ দিচ্ছি সেই সুদটাকে আমরা ইবিআইটি থেকে বাদ দেই, তাহলে আমরা পাই ইবিটি। এই আর্নিং বিফোর ট্যাক্স, এই ইবিটি থেকে এটার উপর আমরা যখন ট্যাক্স ধার্য করি তখন আমরা এই ট্যাক্সটাকে বাদ দিয়ে আমরা পাই ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। সো আর্নিং আফটার ট্যাক্সটাকে আমরা যখন কি করি, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করি, আমরা পাই ইপিএস। ঠিক আছে, সো এখন আমরা বলছি যে আমার এই ইবিআইটির যে এফেক্ট সেটা আমার ইপিএস এর উপর পড়ে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স এর এফেক্ট আমার ইপিএস এর উপর পড়ে। এবং আমি যদি আমার প্রতিষ্ঠানে, আমি যদি এখানে দেখি সংজ্ঞাটা, বাংলা সংজ্ঞাটা, শেয়ার প্রতি আয় বৃদ্ধির লক্ষ্যে, মানে ইপিএস বৃদ্ধি। আমার প্রতিষ্ঠানে যাই হোক না কেন, প্রতিটি প্রতিষ্ঠানের লক্ষ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ইপিএস বৃদ্ধি করা। ঠিক আছে, শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা। সো সেই লক্ষ্য নিয়ে আমরা যদি সুদ ও কর পূর্ব আয় মানে হচ্ছে ইবিআইটি পরিবর্তন আনয়নের জন্য, ইবিআইটি চেঞ্জ হলে আমার ইপিএস চেঞ্জ হবে। সো আমাকে যদি ইপিএস টা বৃদ্ধি করতে হয় তাহলে আমাকে ইবিআইটি চেঞ্জ করতে হবে, স্বাভাবিকভাবে ইবিআইটি চেঞ্জ করতে হবে। এবং ইবিআইটি টা যখন আমরা চেঞ্জ করতে যাব তখন আমাদের কি হবে, প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ব্যবহারের ক্ষমতা, স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ব্যবহারের ক্ষমতাই হলো আর্থিক লিভারেজ। এখন আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিক্সড যে ফাইন্যান্সিয়াল চার্জেস, এই যেখানে যেটা দেখেছি ফিক্সড ফাইন্যান্সিয়াল চার্জেস, এটা কোনটা, স্থায়ী ব্যয়যুক্ত তহবিল কোনটা, এটা আমাদেরকে সব সময়ের জন্য ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারে, আমাদের তো ক্যাপিটাল বিভিন্ন জায়গা থেকে একটা কোম্পানি ক্যাপিটাল কালেক্ট করে, সংগ্রহ করে, সে কিছু শেয়ার বিক্রি করে, কিছু কমন শেয়ার বিক্রি করে, কিছু প্রেফার্ড শেয়ার বিক্রি করে, আর কিছু বন্ড বিক্রি করে। সো বন্ড হচ্ছে আমরা জানি একটা ঋণ, বন্ড যখন বিক্রি করছে, সে যখন যে তহবিল সংগ্রহ করছে সেটা কিন্তু সে ঋণ নিচ্ছে, এবং এই ঋণ নিলে বন্ড বিক্রির মাধ্যমে সে যখন ঋণ নিবে তখন কিন্তু তাকে একটা ফিক্সড রেটে কি দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়, ফিক্সড রেটে ইন্টারেস্ট দিতে হয়। কিন্তু সে যখন কমন শেয়ার বিক্রি করবে সে কি পরিমাণ ডিভিডেন্ড দিবে এটা কিন্তু পূর্বে নির্ধারিত থাকে না। সো এটা কিন্তু স্থায়ী ব্যয় না। একটা কোম্পানির জন্য শেয়ার বিক্রি করে যে ডিভিডেন্ড দেয় সেটা কিন্তু তার জন্য স্থায়ী ব্যয় না।
কিন্তু সে যখন বন্ড বিক্রি করে ঋণ সংগ্রহ করে তখন এই বন্ডের গায়ে যেই রেট লেখা থাকে সেই রেটে তাকে সুদ দিতে হয়। সো এই বন্ডের গায়ের রেটের যে সুদটা এটা কিন্তু তার একটা স্থায়ী ব্যয়, প্রতিষ্ঠানকে এই ব্যয়টা বহন করতেই হয়। সো ঋণ যখন কোম্পানি নিচ্ছে, বন্ড বিক্রি করে যখন কোম্পানি ঋণ নিচ্ছে, এটা হচ্ছে কোম্পানির স্থায়ী ব্যয়যুক্ত তহবিল। ঠিক আছে? তো এই স্থায়ী ব্যয়যুক্ত তহবিলটা সে যখন তার মানে তাকে ইন্টারেস্ট দিতে হয় ঋণের। সব কথার মেইন কথা হচ্ছে একটা কোম্পানি যখন, আমরা যদি কিছুই না বুঝি, আমরা যদি বুঝি যে একটা কোম্পানি যখন ঋণ ব্যবহার করবে, এই ঋণ ব্যবহার করাটাকে আমরা বুঝি যে ফাইন্যান্সিয়াল লিভারেজ, প্রতিষ্ঠানে ফাইন্যান্সিয়াল লিভারেজের প্রভাব পড়ছে। ঠিক আছে? ঋণ ব্যবহার করলেই কিন্তু একটা কোম্পানি, আমরা তো অনেক সময় অনেকভাবে ডিটেলস আলোচনা করেছি। সো লিভারেজটা আমি থার্ড ইয়ারের ক্লাসে আলোচনা করেছি, আমি ক্লাসে বোর্ডে এঁকে দেখিয়েছি, তোমাদের যদি কয়েকজন থেকে থাকো হয়তো বা জানবে। সো আমরা বলছি যে আমার একটা কোম্পানি যখন ঋণ ব্যবহার করে ক্যাপিটাল স্ট্রাকচারে, তখন কিন্তু কোম্পানির ইবিআইটি এবং ইপিএস এর হারটা পরিবর্তন হয়ে যায়। কারণ ঋণের উপরে যে সুদ দেয় সেই সুদটাকে কিন্তু ইবিআইটি থেকে বাদ দিয়ে তখন সেই তার মাধ্যমে আমরা ইপিএস নির্ধারণ করি। তো যখন একটা কোম্পানি সুদ ঋণ নেয়, সে যখন সুদ দেয় তার যে পরিমাণ ইবিটি থাকে তার উপর ট্যাক্স ধরা হয়। একটা কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে যদি ঋণ থাকে তাহলে তার ট্যাক্স দিতে হয় কম। আমরা জানি যে যে পরিমাণ সুদ দেয় ঋণের উপরে সেটা সে কর ছাড় পায়, ট্যাক্স বেনিফিট পায়, এই জন্য তার ট্যাক্সের পরিমাণ কমে যায়। ঋণ দিলে একটা কোম্পানির যদি ঋণ থাকে, কোম্পানির স্ট্রাকচারে যদি ঋণ থাকে, সে যদি ঋণ নিয়ে থাকে, ঋণ মূলধন থাকে, তাহলে তার ট্যাক্স কম দিতে হয়। এবং ট্যাক্স যদি তার কম দিতে হয়, স্বাভাবিকভাবে তার ইএটিটা বেড়ে যায়, ইএটি বেড়ে গেলে ইপিএসটা বেড়ে যায়। তার মানে ইবিআইটির উপরে এই ইপিএসটা নির্ভর করছে। এবং এই ইপিএসটা বৃদ্ধির জন্য আমাদের কি দরকার? আমরা অনেক সময় স্থায়ী ব্যয়যুক্ত তহবিল, এটা তার মানে হচ্ছে ঋণ ব্যবহার করি। তো এই বিষয়টাকে আমরা বলছি আর্থিক লিভারেজ। ঠিক আছে? আর্থিক লিভারেজ হচ্ছে আমার ইপিএসটা বাড়ানোর জন্য আমি যদি ইবিআইটির সাথে, ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এই ইবিআইটির সাথে আমি যদি স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ব্যবহার করি, তাহলে আমাকে সেটাকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল লিভারেজ। ওকে? সো ফাইন্যান্সিয়াল, আমার স্থায়ী ব্যয়যুক্ত তহবিল মানে হচ্ছে ঋণ। ঋণ যদি ব্যবহার করি আমার ইবিআইটি কি চেঞ্জ হবে? ঋণ ব্যবহার করলে আমার ইবিআইটি থেকে আমি যে ঋণের উপরে এই স্থায়ী ব্যয় কোনটা? ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে আমার স্থায়ী ব্যয়, ফিক্সড এক্সপেন্ডিচার। ঠিক আছে? ফিক্সড এক্সপেন্সেস। ফিক্সড এক্সপেন্সেস হচ্ছে আমি যে ঋণ নিচ্ছি সেটি, ঋণের সুদ। সো আমি ইবিআইটি থেকে আমি ইন্টারেস্ট বাদ দিব, বাদ দেওয়ার পরে আমার যেটা থাকবে সেটার উপর আমি ট্যাক্স ধরবো। তাহলে আমার কি হবে? ইপিএসটা বেড়ে যাবে। এই পুরো ব্যাপারটা, আমি ঋণ নেয়ার ফলে আমার যে পরিবর্তন হচ্ছে ইপিএস এর, সেটাকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল লিভারেজ। সেখানে আমরা বলছি ইকুইটি মূলধনের সাথে স্থায়ী ব্যয়যুক্ত ঋণ, একটু আগেও বলেছি স্থায়ী ব্যয়যুক্ত ঋণ অগ্রাধিকারযুক্ত শেয়ার মূলধনের ব্যবহারকে আর্থিক লিভারেজ বলে। ঠিক আছে? ইকুইটি মূলধন হচ্ছে কমন শেয়ার বিক্রির মাধ্যমে আমরা যে মূলধন সংগ্রহ করি, ইকুইটি মূলধন, সেটার সাথে আমরা যখন স্থায়ী ব্যয়যুক্ত ঋণ ব্যবহার করব, তখন সেই ব্যবহারটাকে আমরা বলছি আর্থিক লিভারেজ। মাথায় রাখতে হবে যে ঋণের ব্যবহার, আমার ক্যাপিটাল স্ট্রাকচারে আমরা ঋণ ব্যবহার করলে আমার বলতে পারবো যে আমার লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ হয়েছে, এখানে লিভারেজ ব্যবহার করা হয়েছে। সো ফাইন্যান্সিয়াল লিভারেজটাকে গিয়ারিং রেশিও বলা হয়। এটার আরেকটি নাম হচ্ছে গিয়ারিং রেশিও, এটার আরেকটি নাম হচ্ছে ট্রেডিং অন ইকুইটি। এই প্রতিটি কনসেপ্ট আমাদের বিভিন্ন সময়ে আসে, হয় গিয়ারিং রেশিও এভাবে আসে, বিভিন্ন সময় ভাইভাতে এটাও আসতে পারে যে ট্রেডিং অন ইকুইটি কি। তো আমরা মাথায় রাখবো ফাইন্যান্সিয়াল লিভারেজ এই কনসেপ্টটি খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট, এটা আমরা একটু মাথায় নেওয়ার চেষ্টা করব। সো এটার অল্টারনেটিভ কিছু নাম হচ্ছে গিয়ারিং রেশিও, ট্রেডিং অন ইকুইটি। আর্থিক লিভারেজের উদ্দেশ্য কি? এখানে বলছে আর্থিক লিভারেজের উদ্দেশ্য হচ্ছে শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা। তো আমরা এখানে আর্থিক লিভারেজটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। মাথায় রাখতে হবে যে ঋণ ব্যবহার করা। ঠিক আছে? তো দুই ধরনের লিভারেজ আমরা জানি, যে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ আর একটা হচ্ছে অপারেটিং লিভারেজ। তো অপারেটিং লিভারেজের সূত্রটা এলজে গিটম্যান কি বলেছে, যে অপারেটিং লিভারেজ মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিলিটি টু ইউজ দ্য ফিক্সড অপারেটিং কস্ট। কি কিসের অ্যাবিলিটি?
ফিক্সড অপারেটিং কস্ট, পরিচালনা খরচ। একটু আগে আমরা বলেছি পরিচালনা কার্যক্রম কোনটা, প্রতিষ্ঠানের প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে আমার পরিচালনা কার্যক্রম। এই পরিচালনা কার্যক্রমের যে ফিক্সড অপারেটিং কস্ট গুলো আছে সেগুলোর মাধ্যমে আমি যখন আমার ইবিআইটিটা বাড়ানোর চেষ্টা করব, আমি খরচগুলোর মাধ্যমে আমার কি হবে, সেলস মানে সেলসে পরিবর্তন আসবে। খেয়াল করে দেখি যে ম্যাগনিফাই দ্য এফেক্ট অফ চেঞ্জেস ইন সেলস অন আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। একটু খেয়াল করি, আমার যদি ইবিআইটি মানে হচ্ছে আমার আয়, ঠিক আছে? সো আমার ইবিআইটি আয় বৃদ্ধি করতে হলে আমাকে সেলস বৃদ্ধি করতে হবে, তাই না? আমি যদি আয় বৃদ্ধি করতে চাই, আমার ইবিআইটি যদি বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে আমার সেলস বৃদ্ধি করতে হবে। এই সেলস বৃদ্ধির জন্য জন্য আমার অপারেটিং কস্টের যে প্রভাব, ফিক্সড অপারেটিং কস্টের যে প্রভাব, সেটিকে আমরা বলছি কি, অপারেটিং লিভারেজ। তার মানে হচ্ছে আমার এখানকার টার্গেট হচ্ছে ইবিআইটি বৃদ্ধি করা। একটু আগে দেখেছি ফাইন্যান্সিয়াল লিভারেজের লক্ষ্য হচ্ছে ইপিএস বৃদ্ধি করা, আর অপারেটিং লিভারেজের লক্ষ্য হচ্ছে ইবিআইটি বৃদ্ধি করা। কিভাবে? সেলস বৃদ্ধির মাধ্যমে, সেলস এর মাধ্যমে অপারেটিং ফিক্সড কস্ট ব্যবহার করে ইবিআইটি বৃদ্ধি করার কাজটিকে আমরা বলছি অপারেটিং লিভারেজ। কোন ফার্মের স্থায়ী পরিচালনা ব্যয় ব্যবহারের মাধ্যমে, স্থায়ী পরিচালনা ব্যয় ফিক্সড অপারেটিং কস্ট ব্যবহার করে। আর এর আগে আমরা দেখেছি স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ব্যবহার মানে ঋণ ব্যবহার, আর এটা হচ্ছে পরিচালনা ব্যয় ব্যবহার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করব আমরা, ফিক্সড অপারেটিং কস্ট ব্যবহার করব, এর মাধ্যমে আমরা সেলস বৃদ্ধি করব। সেলস বৃদ্ধি হলে আমাদের ইবিআইটি বৃদ্ধি করার যে ক্ষমতা হবে, সেটি হচ্ছে আমার অপারেটিং লিভারেজ। ওকে, কোন ফার্মের স্থায়ী ব্যয় ব্যবহার করার ক্ষমতা, এটা হচ্ছে খুব সংক্ষেপে যেটা লেখা হয়েছে, স্থায়ী সম্পদ আর স্থায়ী ব্যয় ব্যবহার করার ক্ষমতাই হচ্ছে অপারেটিং লিভারেজ। সো আমরা পড়ছিলাম, একবার পিছনে যাচ্ছি, অ্যানালাইসিস অফ প্রফিটেবিলিটি। আমরা আজকে পড়েছি প্রফিটেবিলিটি অ্যানালাইসিস কি। প্রফিটেবিলিটি অ্যানালাইসিস এর তিনটা ব্রেকডাউন আছে, আমরা আজকে প্রথম ব্রেকডাউনটি আলোচনা করেছি। প্রথম ব্রেকডাউনটি আমাদের কাছে এভাবে এসেছে যে প্রথমে এই রিটার্ন অন কমন ইকুইটি, আমাদের মূল কনসেন্ট্রেটেড জায়গা হচ্ছে রিটার্ন অন কমন ইকুইটি। এই রিটার্ন অন কমন ইকুইটির যে সূত্র আছে, সেখানে আমরা তিনটি চলক দেখতে পেয়েছি। একটা হচ্ছে রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ, আর একটা হচ্ছে স্প্রেড। তিনটা এখানে চলক, এই তিনটি চলককে আমরা যখন এদের সূত্র দিয়ে ভেঙে দেখিয়েছি, এটাই হচ্ছে ফার্স্ট লেভেল ব্রেকডাউন। সো আমরা রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট কে সূত্র দিয়ে ভেঙেছি, আমরা ফাইন্যান্সিয়াল লিভারেজ কে সূত্র দিয়ে ভেঙেছি, আমরা স্প্রেড কে সূত্র দিয়ে ভেঙেছি। সূত্র মুখস্থ করতে হবে, কিছু এখানে আর অপশন নাই। সো এরপরে আমরা দেখতে পেয়েছি যে আমাদের বিভিন্ন জায়গায় আমার এই যে অপারেটিং লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ, এই টার্মগুলো আমরা পাবো। সো আমরা এখানে আমাদের ফাইন্যান্সিয়াল এবং অপারেটিং লিভারেজটা আলোচনা করার চেষ্টা করেছি। এখানে আমরা রিটার্ন অন কমন ইকুইটি কি বা কিভাবে পাবো সেটা একটু লিখে রেখেছি, যে রিটার্ন অন কমন ইকুইটি হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম বা আর্নিংস কে যখন সিএসি দ্বারা ভাগ করা হয়, ঠিক আছে, সেটাকে আমরা রিটার্ন অন কমন ইকুইটি বলি। মানে আমার প্রতিষ্ঠানের আয়কে আমি যদি কমন স্টক ইকুইটি দিয়ে ভাগ করি, তাহলে যা পাবো সেটাই হচ্ছে আমার রিটার্ন অন কমন ইকুইটি। তো আজকে আমরা এই পর্যন্ত আমাদের আলোচনা রাখছি। একটু জটিল আলোচনা ছিল, তোমরা যদি একটু খেয়াল করো তাহলেই তোমরা বুঝতে পারবে। আমি চেষ্টা করেছি বোঝানোর, আর যদি আমরা এখানে না পড়ি তাহলে আসলে পরের ক্লাসগুলো আমাদের কোনোই কাজে লাগবে না, যেহেতু স্টেপ বাই স্টেপ যাচ্ছে এবং প্রতিটি টার্ম আমাদের যদি ধারণা না থাকে, তাহলে আমরা এই ক্লাসগুলো থেকে খুব একটা বেনিফিটেড হতে পারবো না। তো আমি আশা করব তোমরা বাসায় অবশ্যই একটু পড়বে। যদিও আমাদের ক্লাস হচ্ছে না, তারপরেও আমরা আসলে পড়াটা তো আমাদের কাছে, আমাদের এই সিচুয়েশন আমরা যদি পড়ি আমরা ওভারকাম করতে পারবো, আর আমরা যদি এখন না পড়ালেখা করে স্টাডিটা না করি, তাহলে এটার ক্ষতিটা আমাদেরকে বহন করতে হবে। যার আসলে যে যেভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করবে, তার জন্য পরবর্তীতে রেজাল্ট তেমনই হবে, তাই না? সো আমাদেরকে একটা জিনিস হচ্ছে যে আমরা এক্সকিউজ যাই বলি, আমরা যারা আছি আমরা কিন্তু
জুমে তোমাদের খুব একটা রেসপন্স খুব একটা পাচ্ছি না। আমরা চেষ্টা করছি ভিডিওগুলো আপলোড করার, ভিডিওগুলো দেখেও যদি কেউ একটু তোমাদের উপকার হয় তাহলে হলো। কিন্তু তোমরা যদি সেটাও না ফলো করো এবং তোমরা যদি সেটাও না করো, নিজেরা যদি বাসায় না করো, তাহলে আসলে আলটিমেটলি এই সময়টার যে একটা ভয়াবহতা সেটা কিন্তু তোমাদের রেজাল্টে আমরা পরবর্তীতে দেখা যাবে যে তোমাদের একটা শুধু রেজাল্ট খারাপ না, আসলে পড়ালেখা তো এটা আমাদের দেখা যাবে ফোর্থ ইয়ার মাস্টার্সেও আমাদের এই কনসেপ্ট গুলো আমাদের স্টেপ বাই স্টেপ যেহেতু আমরা পড়ছি, তো আমাদের এখন যদি আমরা পড়ালেখাটা না করি রেজাল্ট তো খারাপ হবেই, ফোর্থ ইয়ারে যে আমাদের প্রবলেম হবে, মাস্টার্সে যে প্রবলেম হবে। তো আমাদের এখন হাতে সময় আছে, আমরা চেষ্টা করব সবাই বাসায় অবশ্যই ক্লাসগুলো একটু ফলো করার আর বাসায় পড়ালেখা করব। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।